পুলিশে ম্যানেজ করে নেওয়া একটা কালচার আছে। এখন ম্যানেজ করে নেওয়া অর্থ সেটা নিশ্চয়ই আমরা বুঝেছি। অপরাধ সংঘটিত হয়ে যাওয়ার পরে যদি রেসপন্স করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় দিন শেষে অপরাধী কিন্তু পালিয়ে যায়। ম্যানেজ করাটা সরকারের দায়িত্ব, ম্যানেজ করা তো অবশ্যই কোনো কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব না। আপনার বাসা থেকে বা নদীর পাড় থেকে লাশটা জেলা সদরে নিয়ে যাওয়ার জন্য যে খরচটা হয়েছে, অ্যাম্বুলেন্স ম্যানেজ করা, ডোম ম্যানেজ করা, হসপিটালের যে খরচ, এই খরচটা আসলে কে দেয়? এই খরচটা দেয় হচ্ছে সেখানে নিয়োজিত যিনি দায়িত্বপ্রাপ্ত এসআই কনস্টেবল বা যিনি যান, পুলিশের যে সদস্য যান, যে 10-15 হাজার টাকা খরচ হয়, তাকে এই খরচটা বহন করতে হয়। যদিও সরকারি নিয়ম আছে যে এই খরচটা ফেরত দেওয়া হয়, কিন্তু যেই টাকা খরচ হয় আর যেই টাকা ফেরত দেওয়া হয়, ফর এক্সাম্পল 10,000 টাকা যদি খরচ হয়, সেখানে ফেরত দেওয়া হয় 500, 800, 1,000, 2,000 টাকা। তো সেটা দেখা যায় খরচ হওয়ার তুলনায় প্রাপ্তির যেই ব্যবধান, সেটা দৃশ্যমান অনেক বেশি ব্যবধান। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি আপনার এলাকার থানাগুলাতে যান, থানাগুলাতে গিয়ে যদি দেখেন যে আপনার এলাকার এসআই কনস্টেবল বা আপনার যারা সেবা দিয়ে থাকেন যে পুলিশগুলা কোন ধরনের পরিবেশে থাকেন, আপনি বিশ্বাস করেন, যদি আপনি ওই পরিবেশটা দেখেন, আমরা ইউনিভার্সিটিতে যেভাবে গণরুমে ছিলাম, এক রুমে গাদাগাদি করে অনেকজন, ফ্লোরিং করা, শুধুমাত্র তোষকটা থাকতো, উপরে ফ্যান নাই, যথাযথ পয় নিষ্কাশন ব্যবস্থা নাই, তারপরে হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম নাই। এখন একটা পুলিশ আপনার ডিউটি করে এসে রাতে যদি এই ধরনের একটা পরিবেশে ঘুমায়, আমরা কি তার কাছ থেকে প্রত্যাশিত সেবা আমরা কিভাবে এক্সপেক্ট করব? মৌল মানবিক পুলিশের যেই বেসিক যে সেবাগুলা, সেগুলো এখনো পর্যন্ত কিন্তু সংস্কার করা হয়নি। তৃতীয়ত, আপনার থানা থেকে একটা অপরাধ কার্যক্রম সংগঠিত হয়, ফর এক্সাম্পল 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে, একদিনে অনেকগুলো অপরাধ কার্যক্রম সংঘটিত একটা থানায় হতে পারে। আমার এই 5টা জায়গায় কিন্তু তাৎক্ষণিক রেসপন্স করতে হয়। এখন তাৎক্ষণিক যদি আমরা রেসপন্স করতে চাই, সেই জায়গাগুলোতে পৌঁছাইতে অবশ্যই আমাদের গাড়ির প্রয়োজন। কিন্তু আপনি যে থানাগুলো যান, দেখবেন কোনো থানায় 10টা গাড়ির প্রয়োজন, 6টা গাড়ির প্রয়োজন, সেখানে থানাকে দেওয়া হয়েছে 1টা গাড়ি, 2টা গাড়ি। এখন পুলিশ তার বাসায় বসে থাকে না, পুলিশ কিন্তু আসতে হয়। তাহলে পুলিশ কিভাবে আসে? পুলিশ দেখা যায় একটা ভ্যান ভাড়া করে, একটা অটো ভাড়া করে, অথবা দেখা যায় একটা লেগুনা ভাড়া করে, সেইটা করে কিন্তু তাকে যেতে হয়। ওই যে ভাড়ার টাকাটা, এই ভাড়ার টাকাটাও কিন্তু পুলিশের পকেট থেকে দিতে। এই যে ভাড়া করে যাওয়া আসা, তার যে এই সময় নষ্ট হয়, সেক্ষেত্রে দেখা যায় যারা অপরাধ সংঘটিত করে, তারা কিন্তু ইতিমধ্যেই সেই জায়গা থেকে চলে যায় এবং আমরা সেবা বঞ্চিত হই। পুলিশকে যদি আপনি তার সেবা তাৎক্ষণিক জনগণের কাছে পৌঁছাইতে চান, অবশ্যই তার ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা অবশ্যই যথাযথভাবে করতে হবে। অপরাধ সংঘটিত হয়ে যাওয়ার পরে যদি রেসপন্স করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় দিন শেষে অপরাধী কিন্তু পালিয়ে যায়। সেজন্য পুলিশের দক্ষতা, পুলিশের সেবা যদি আপনি জনগণের দ্বারগোড়া পৌঁছাতে চান, অবশ্যই আপনার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা উন্নতি করতে হবে। আমাদের বর্তমান বিদ্যমান যে পুলিশ ব্যবস্থা রয়েছে, এই পুলিশ ব্যবস্থার থানাগুলোতে তাদের অ্যাকোমোডেশন সমস্যা, তাদের বাসা, তাদের থাকার জায়গা নাই ঠিকঠাকভাবে, গণরুমের মতো তাদেরকে থাকতে হয়, এবং তাদেরকে যে বেতন দেওয়া হয়, এই বেতন দিয়ে যে একটা স্বাভাবিক জীবনযাপন করবে, সেটা কোনোভাবেই সম্ভব না। আপনি তাকে ঢাল তরোয়ার ছাড়া, ট্রান্সপোর্টেশন ছাড়া আপনি অপরাধী ধরতে পাঠাচ্ছেন, টহল দিতে পাঠাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তাকে ট্রান্সপোর্টেশন ম্যানেজ করা এবং সেখানে যে ভাড়া মেটানো, সেটাও কিন্তু তার পকেট থেকেই করতে হয়। সরকার যে অ্যালটমেন্টটা দেয়, সরকার যে বরাদ্দ দেয়, সেটা খুবই প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অনেকগুলো অফিসারের সাথে কথা বলেছি, রিটায়ার্ড অফিসার, চাকরিরত অফিসার, তাদের সাথে কথা বলেছি। পুলিশে ম্যানেজ করে নেওয়া একটা কালচার আছে, ম্যানেজ করে নেওয়া একটা কালচার। ফর এক্সাম্পল, আপনি কনস্টেবলকে পাঠাইলেন কোন একটা জায়গায় আসামি ধরার জন্য, সেখানে 5,000 টাকা খরচ হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাকে উনি বললেন যে স্যার টাকা কোথায় পাবো? তখন বলে ম্যানেজ করে নাও। এখন ম্যানেজ করে নেওয়া অর্থ সেটা নিশ্চয়ই আমরা বুঝেছি, ম্যানেজ করে নেওয়া বলতে কি বোঝাচ্ছে। এবং আরো শঙ্কার বিষয় সেটা হচ্ছে, পুলিশের অনেক বড় প্রোগ্রাম হয়, পুলিশের অনেকেই জানিয়েছে এরকম নাকি হতো, একটা বড় প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামে দেখা যায় ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ কর্মকর্তাদের হচ্ছে ভাগ করে দিত, যে খাবারের দায়িত্বটা তোমার, ডেকোরেশনের দায়িত্বটা তোমার, লাইটিং এর দায়িত্বটা তোমার। তো এখন টাকা আসবে কোন জায়গা থেকে? ম্যানেজ করে নাও। অধস্তন কর্মকর্তারা সেটাকে ম্যানেজ করে নিতেন। তো নিশ্চয়ই ম্যানেজ করাটা সরকারের দায়িত্ব, ম্যানেজ করা তো অবশ্যই কোনো কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব না। কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই সরকার যে বাজেট বরাদ্দ দেয় পুলিশকে, এবং যেই পরিমাণ পুলিশের প্রয়োজনীয়তাটা, যেই পরিমাণ আমরা দেখলাম ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার ক্ষেত্রে, সামাজিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, শুধু যে গুম খুন এগুলো হচ্ছে নিরসনের ক্ষেত্রে পুলিশের অবদান বা পুলিশের কার্যক্রম, বিষয়টা এমন না। স্বাভাবিক শান্তি শৃঙ্খলা নিরাপত্তা
জীবনমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু পুলিশের স্বাভাবিক অনেক ধরনের কার্যক্রম হয়, পরীক্ষা ডিউটি থেকে শুরু করে অনেক ধরনের কার্যক্রম হয়। তো সেজন্য আমরা যদি পুলিশের সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই, আমরা যদি চাই জনগণ যথাযথভাবে পুলিশের সেবাটা পাক, তাহলে কিন্তু অবশ্যই আপনি থানার পুলিশের অবশ্যই আপনি তার আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যথাযথভাবে তার বিশ্রামের পরিবেশ আপনি নিশ্চিত করতে হবে, নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এবং তার ডিউটির আপনি 24/7 একটা মানুষ কখনোই, একটা স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে কখনোই ডিউটি করতে পারে না। 2 নম্বর বিষয় হচ্ছে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাটাকে আপনি নিশ্চিত করতে হবে। একটা থানা একটা গাড়ি দিয়ে একটা থানা কখনোই চলতে পারে না, 2টা গাড়ি দিয়ে একটা থানা কখনোই চলতে পারে না। আপনি পুলিশের উপর চাপিয়ে দিবেন যে ম্যানেজ করে নাও। পুলিশ যখন ম্যানেজ করতে যাবে তখনই কিন্তু জনগণ পুলিশের একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, তখনই উৎকোচ গ্রহণের এক ধরনের বৈধতা মানসিকভাবে উৎপাদিত হয়। সেজন্য আমরা পুলিশকে এই ম্যানেজ করে নেওয়ার প্রবণতায় না ঠেলে দিয়ে সরকারের কাছে এই বিষয়গুলো নিয়ে আমাদের আহ্বান থাকবে বাজেট বৃদ্ধি করা, এবং সেগুলোর আমাদের যে টেকনিক্যাল জায়গায় আমাদের রিসোর্স সেখানে আমাদের ইনস্টল করতে হবে। রাজনীতিকরণের যে বিষয়টি রয়েছে সেটি থেকেও পুলিশকে আমাদের মুক্তি দিতে হবে। সাধারণ জনগণ এবং পুলিশের মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকা কখনোই উচিত না।